ইসরায়েল, গড ফরবিড, যদি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করে, এন্ড ইসরায়েলের ওই আশঙ্কা নাই, কোয়ামস নাই যে মুসলমান মরলো না কারা মরলো, তারা যদি ইরানে বম্বিং করে যদি ইরাকে স্পিল ওভার হয়, পাকিস্তানে কিছুটা রেডিয়েশন যায়, ইসরায়েল ডাজন্ট কেয়ার। হিউম্যান লাইফ ইজ নাথিং ফর ইসরায়েল জায়নিস্ট। তারা যদি ওখানে 5 লক্ষ ইরানিয়ান মেরেও ফেলে, তার ফলেও যে তৃতীয় মহাযুদ্ধ হয়ে যাবে, কারণ আমি মনে করি না। ইরানের পক্ষে কারা যুদ্ধ করতে? ইরান যেটা করেছে এটা একটা সুইসাইডাল মুভ যদি হয়, আমি অবাক হব না। এটা কিন্তু একটা গ্রস মিস্টেক হতে পারে পলিটিক্যালি, মিলিটারিলি। ইসরায়েল রিটালিয়েট করে কত দূর যাবে আমরা জানি। ইসরায়েল যাই করে আমেরিকা ওটাকে গ্রিন সিগন্যাল দিয়ে দেয়, কোনো কন্ডেম করে না। এই যে গাজার ব্যাপারে তারা আমেরিকা প্রথমে বললো সিজ ফায়ার, তারা ভেটো দিল। সুতরাং ইসরায়েল উইল হ্যাভ দ্য বেনিফিট অফ আমেরিকান ভিটোস, এবং এইটা ইরানের নেই। ইরানের পক্ষে কে ভিটো দেবে আমি জানি না। সুতরাং রাশিয়া একটা ওভাররেটেড পাওয়ার অ্যাজ ওয়েল। ইউক্রেনের যুদ্ধই তো প্রমাণ করলো যে রাশিয়া যে কতটা মিলিটারিলি দুর্বল। ভিয়েতনামে, সরি, এই আফগানিস্তানে একবার প্রমাণ হলো, তার 10,000 হারা। চেচেন, চেচনিয়াতে চেচেনদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে রাশিয়া লস 10,000 ট্রুপস। এখন ইউক্রেনে দে লস মোর দেন 20,000 30,000 ট্রুপস, এবং যে পরিমাণ অস্ত্র ওদের নষ্ট হয়েছে রাশিয়ার। সুতরাং রাশিয়া ইজ ওভার রেটেড অ্যাজ এ সুপার পাওয়ার। সুতরাং রাশিয়ার ওই পশাকড়িও নেই, ওই সুপার পাওয়ারের যে স্ট্যাটাস সেটা নেই। আরেকটা কারেকশন করি, এই যে ইরান যে হস্টেজ রেখেছিল, 55 জন আমেরিকানকে ধরে রেখেছিল 444 দিন, দ্য ডে রোনাল্ড রেগান টুক ওথ অফ অফিস, ওই দিনই ইরান ওদের সবাইকে রিলিজ করে দেয়। সুতরাং রেগান আসার পরে আর আমেরিকান কোনো হস্টেজ ইরানে ছিল না। দিস ইজ এ পিস অফ কারেকশন। আচ্ছা, আর ইউএস ডাজ দ্য নিড টু ইন্টারভিন, যেটা আমি আগেও বলেছি। ইউএস ইসরায়েলকে এতভাবে একেবারে পুষ্ট করে দিয়েছে এবং ব্যাকিং দিচ্ছে ইউনাইটেড নেশনসে, এবং চেকবুক খোলা রেখেছে। সুতরাং ইসরায়েল ডাজন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ফান্ডিং। আপনি দেখেছেন নেতানিয়াহু যখন, ওবামা যখন প্রেসিডেন্ট, হোয়াইট হাউসে কথা বলছেন, দেখে মনে হচ্ছিল নেতানিয়াহুই আমেরিকার প্রেসিডেন্ট, ওবামা হচ্ছে ইসরায়েলের প্রাইম মিনিস্টার। সুতরাং জুইশ লবি, জায়নিস্ট লবি এত স্ট্রং, যেটা জন মেশিয়ামেয়ারের বই এবং বিভিন্ন আলোচনায় আমরা দেখতে পাই। আমি এটা ইউজও করেছি আমার 50 গ্লোবাল জিহাদ ইন আমেরিকা বইতে। ইসরায়েল ইজ দ্য 51st স্টেট অফ আমেরিকা, সোজা কথা। সুতরাং ইসরায়েলকে অ্যাটাক করতে হলে আমেরিকা বসে থাকবে না। এবং যেটা খুব সুন্দরভাবে বলেছেন ফরহাদ সাহেব, যে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যেটা প্রেসিডেন্ট আইসেনহাওয়ার 17 জানুয়ারি 1961 তার এই যে ভ্যালেডিক্টরি স্পিচ, প্রেসিডেন্সিয়াল অফিস যখন রিলিংকুইশ করে কেনেডি যখন প্রেসিডেন্ট হচ্ছেন, সেই দিন উনি বলেছিলেন যে অল ওয়ার্স ওয়েজড বাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সিন্স 1945 were promoted by the military industrial and congressional lobby। পরে কংগ্রেশনাল লবি শব্দটা আইসেনহাওয়ারের ভাইয়ের পরামর্শে ওটা কেটে দেওয়া হয়। মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল লবি আমেরিকার যুদ্ধ করে। অনেকে বলেন আমেরিকা ভিয়েতনামে হেরে গেছে, আফগানিস্তানে হেরে গেছে। আমেরিকা ইচ্ছা করে হেরে গেছে, দেখেছি, ইনাফ ইজ এনাফ, এখন ছেড়ে দাও। ভিয়েতনামে তারা যে পরিমাণ হেলিকপ্টার, কামান, বন্দুক, ট্যাঙ্ক রেখে এসছে, ওটা দিয়েও ভিয়েতনাম বহুদিন যুদ্ধ করতে পারতো। আফগানিস্তানেও যে পরিমাণ মিলিটারি আর্সেনাল তারা ছেড়ে এসছে। কারণ আমেরিকাই হচ্ছে একমাত্র দেশ যেটা ক্রেইগ রবার্টস, রেগানের যিনি সেক্রেটারি অফ স্টেট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ট্রেজারি ছিলেন, উনি বলেছিলেন আমেরিকাই একমাত্র দেশ, ইম্পেরিয়াল পাওয়ার, যারা অন্য দেশ থেকে সম্পদ লুণ্ঠন করে না। তারা নিজেদের ট্যাক্স পেয়ারদের সম্পদ লুণ্ঠন করে দে মেইনটেইন দেয়ার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এই হচ্ছে আমেরিকার চরিত্র। সুতরাং আমরা, আমেরিকা উইল গো দ্যাট ফার। ইরানের ব্যাপারে আমেরিকা এখানে কম্প্রোমাইজ করবে না। ইসরায়েল তাদের ভেস্টেড, তাদের একটা ক্যাম্প, যেটা থিওডোর হার্জেল 1896-এ উনি যখন তার বুকলেটটা লিখেছিলেন, দ্য ডু নট স্টার্ট দ্য জুইশ স্টেট, সেখানে উনি আর্গু করেছিলেন ব্রিটেন এবং ফ্রান্সের কাছে, তখন আমেরিকা এত সুপার পাওয়ার ছিল না, যে ইসরায়েল নামে একটা দেশ যদি আমরা প্যালেস্টাইনে সৃষ্টি করি, that will be an western rampart in the heart of the Arab world. ওইটা হবে
পশ্চিমা জগতের একটা ঘাঁটি আরবদের বুকের ভেতরে ইন দ্য হার্ট অফ দ্য আরব ওয়ার্ল্ড। ওইটাই আমেরিকা এখনো ফলো করছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এখনো ফলো করছে। নেটো ইজ নট এ বিনাইন পাওয়ার। নেটো হিটলারের সঙ্গে আমেরিকার বা নেটোর কোনো পার্থক্য নেই। আমার ইসরায়েলের প্রতি বিন্দু মাত্র সমর্থন কি আমি I want that to be one state, সেটা Palestinian state. I even don't believe in two-state theory. The letter written by Dr. Herzl to Dayauddin Yusuf al-Khalidi, সেটা উনি বলেছিলেন, ডক্টর হেরজেল বলে, এই যে চিঠিটা স্যার, এই যে চিঠিটা, ছবিটা হলো ডক্টর ইউসুফ দায়াউদ্দিন পাশা আল খালিদি, জেরুজালেমের উনি মেয়র ছিলেন। এই চিঠিটা উনি বলেছিলেন পরে দায়াউদ্দিন ইউসুফকে বলেছিলেন যে না উনি বলেছিলেন যে তুমি এটা চাও না, দায়াউদ্দিন ইউসুফ বলেছিলেন এটা চাও না, এই ক্লেমটা করো না, এটা অশান্তি হবে সারা বিশ্বে। তখন হেরজেল বলেছিলেন যে ঠিক আছে, তাইলে অন্য কোথাও আমরা ব্যবস্থা নিব। কিন্তু এটা রোথচাইল্ড বা অন্যান্যরা, হ্যাঁ, ওয়াইজম্যান, তারা এটা আর মানেনি পরে, এবং ব্রিটেন ফ্রান্স মানেনি। আই নো দ্য হিস্ট্রি, আমি পড়িয়েছি এটা, দেখাই না এই জন্যই বলছি। সুতরাং আমেরিকা ইসরায়েল এটা এমন একটা ইকুয়েশন, এটাকে কমন সেন্স দিয়ে বোঝানো যাবে না। আমেরিকার জিউদের চাইতেও ক্রিশ্চিয়ান জায়নিস্ট লবি, তারা মনে করে ইসরায়েল জিউদের প্রমিস ল্যান্ড, তাদের বাইবেলের, তাদের ভোট 40% ভোট ওখান থেকে আসে। সুতরাং আমেরিকার যেই প্রেসিডেন্ট হোক, তাকে ইসরায়েলকে সমর্থন করে টাকা পয়সা দিয়ে অস্ত্র দিয়ে টিকিয়ে রাখতে হবে। এটা একটা বিষ ফোড়া, মিডল ইস্টের ভিতরে একটা বিষ ফোড়া। মানে ইয়াসের আরাফাতি বোধহয় বলেছিলেন যে লুক এট দ্য শেপ অফ ইসরায়েল, ইটস লাইক এ ড্যাগার। ওই ম্যাপটা দেখেন, ড্যাগারের মতো, ছুরির মতো, পিয়ার্স ইনটু দ্য হার্ট অফ দ্য আরব ওয়ার্ল্ড। আমেরিকা এত সহজে ইসরায়েলকে ইরানের দ্বারা পরাভূত হতে দেবে না। ইরানের পেছনে এমন কোন শক্তি নেই যারা ইসরায়েলকে পদানত করার মতো শক্তি রাখে। একদম আপনাকে আমি আর দীর্ঘায়িত করছি না, অনেক বড় আলোচনা করে ফেলেছি আমরা। আমি যেটা শেষ কথাটা যেটা বলতে চাচ্ছিলাম, যে ওই যে 72 আওয়ার্স এর ব্যাপারে যে ফরাদ সাহেব যেটা বলেছেন, ইট হ্যাজ বিন রিপোর্টেড ইন সেভারাল গ্লোবাল মিডিয়া, আল জাজিরা থেকে শুরু করে ভান্টাজ। 72 আওয়ার্স আগে তেহরান ইনফর্মড ওয়াশিংটন যে আমরা যাব, ড্রোন মেরে টেরে চলে আসবো, আমরা কিন্তু এরপরে আর কোনো অপারেশন করব না, আমাদের যুদ্ধ ওখানে শেষ হয়ে যাবে। ইট হ্যাজ বিন ডকুমেন্টেড ইন সো মেনি মিডিয়া আউটলেট। আপনি বলছেন যে এই ধরনের সম্পর্ক আমেরিকার সাথে। স্যার আমি একটু কথা বলি, যখন আরব ইসরায়েল যুদ্ধ হয় সেটা কিন্তু আমরা দেখেছি পরে পুরনো পত্রিকা ঘেটে ইয়েলো জার্নালিজম হয়েছে। এটা টেন্স ক্রিয়েট করার জন্য করে, আসলে এগুলো কোনো কথার কথা না। আপনি আমেরিকার কাছে বলে ইরান অ্যাটাক করবে, এটা পাগলও স্যার বিশ্বাস করবে। এর আগে এই খবরের আগে জনাব তাছাড় এর খবরের আগে কিন্তু আমেরিকা থেকে বলা হয়েছে যে যে কোনো মুহূর্তে ইরান আক্রমণ করতে পারে বলেছিল, যে কোনো মুহূর্তে পারে। হ্যাঁ, এটা অ্যান্টিসিপেশন, হ্যাঁ ছিল। তখন কিন্তু it does not mean that there was a connection between, it does not mean that there was a conversational connection between Iran and America exactly to launch the drone attack from Iranian side to Israel. How do you know there was no correspondence? Because এতগুলো মিডিয়া আউটলেট তারা মিথ্যা কথা বলছে 72 আওয়ার্স। এতগুলো মিডিয়া বলে নাই, এগুলো আমরা ইরানেও বাস্তবে তা না। তারা আপনার নিরাপত্তা পরিষদের মিটিং বসতো না, তারা যুদ্ধ জাহাজ পাঠাতো না, রণতরী। আমেরিকা ইজ টেকিং সিরিয়াস কনসার্ন আফটার দ্য অ্যাটাক ফ্রম ইরান। মিস্টার ফারাদ, আই ওয়াশ। আপনি দেখেন, opinion আর facts are two different things. They are two different domains. আমি আপনি যেটা বিশ্বাস করি বা না করি, আর ঘটনা যদি এটা ঘটে, সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না। আপনাকে স্যার আরেকটি কথা বলি, এই যে ইরানের ড্রোন অ্যাটাকের ফলে আমেরিকার কি ভাবমূর্তি নষ্ট হয় না? ইসরায়েলের উপরে ইরানের ড্রোন অ্যাটাকের ফলে আমি তো মনে করি আমেরিকার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমেরিকা এই ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে দিবে না। মানে এটা আমেরিকার এগেইনস্টে অ্যাটাক করেছে। নো নেগোসিয়েশন উইথ আমেরিকা ফ্রম ইরান এট অল। $1 বিলিয়ন মিলিটারি এইড দিচ্ছে ইসরায়েলকে আমেরিকা, এবং $1.5 বিলিয়ন খরচ হয়েছে এগুলিকে রুখবার ক্ষেত্রে। আমেরিকার আপনার বড় ধরনের এই ফাইন্যান্সিয়াল সাপোর্ট তো ইসরায়েলকে আমেরিকাও করছে।
আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিটা তার পোয়া বারো, একটা যুদ্ধ যদি হয় ওদের আরো বগল বাজাবে, খুব সুন্দর খুব সুন্দর, আরো কয়েক বিলিয়ন ডলার আমরা বানাবো, যুদ্ধ বিক্রি করব, অস্ত্র দেবো ইসরায়েলকে। যুদ্ধ অস্ত্র দিলে বানাবে তো আমেরিকান মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। না, তাদের একটা বিজনেস টার্গেট থাকতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে এটা সরাসরি শুধুমাত্র ইসরায়েলকেই ডিসক্রেডিটাইজ করা হয়নি এই আক্রমণের ফলে। অনেকেই মনে করে যে আমেরিকাও পিছু হটেছে, সুতরাং এখানে ইরানের বড় ধরনের একটা শক্তি প্রদর্শন হয়েছে। এটাই যেটা আপনি যেটা বললেন যে পারসেপশন এক জিনিস, আর ঘটার পর যে মানুষ যেটা দেখে সেটা এক জিনিস। আমি সেখানেই তো আসছি। ওইটা আমাকে খুব আতঙ্কিত করেছে যে ইসরায়েল উইল রিটালিয়েট মাচ মোর হেভিলি দ্যান ইমাজিনড বাই আস। আমরা চিন্তাও করতে পারি না, ইসরায়েল যখন গাজাতে যেটা করেছে, ওদের 1,000 লোক মেরেছে হামাস, ওরা 33,000 মেরেছে, 33 গুণ। সুতরাং পারসেপশন কাজে আসছে না, ঘটনা যেটা ঘটছে সেটা পারসেপশনের অনেক দূরত্ব রয়েছে আমাদের। আমি বলছি ইসরায়েল, গড ফরবিড, যদি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করে, ইসরায়েলের ওই আশঙ্কা নাই, ওয়ার্মস নেই যে মুসলমান মরলো না কারা মরলো, তারা যদি ইরানে বম্বিং করে যদি ইরাকে স্পিল ওভার হয়, পাকিস্তানে কিছুটা রেডিয়েশন যায়, ইসরায়েল ডাজন্ট কেয়ার। হিউম্যান লাইফ ইজ নাথিং ফর ইসরায়েল জায়নিস্ট। তারা যদি ওখানে 5 লক্ষ ইরানিয়ান মেরেও ফেলে, তার ফলেও যে তৃতীয় মহাযুদ্ধ হয়ে যাবে, কারণ আমি মনে করি না ইরানের পক্ষে কারা যুদ্ধ করতে যাবে। যুদ্ধ হচ্ছে অল ওয়ার্স আর ট্রেড ওয়ার্স। যুদ্ধ মানে পয়সা, ব্যবসা। ইরানের পক্ষে কারা যুদ্ধ? ইরানকে আসলে একাই থাকবে যে মেজর রেজার শেষ 1 মিনিট, কারণ তারা বেশি সময় নিচ্ছে আপনার থেকে।